আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টারের একটা গুরুত্বপূর্ণ ম্যাথ, সেটা হলো কি খুচরা নগদান বই। তো খুচরা নগদান বই এটা নিয়ে তোমরা দেখেছো যে ক্লাস 9-10 এ খুচরা নগদান বইয়ের নামটা ছিল শুধু, যে আমাদের ছিল নগদান বই 4 প্রকার। 9-10 এর বইতে ছিল একটা হলো 1 ঘর নগদান বই, 2 ঘরা, 3 ঘরা, আর একটা হলো খুচরা নগদান বই। এই খুচরা নগদান বই 9-10 আমরা করিনি, জাস্ট নামটাই জানছি। আর এইচএসসি তে আমরা ইনশাআল্লাহ খুচরা নগদান বই শিখতে যাচ্ছি। ঠিক আছে, এটা মোটামুটি ইম্পর্টেন্ট ম্যাথ এটা আমাদের। ঠিক আছে, খুচরা নগদান বই এটা আসলে কি, এটা কেন করা হয়, এগুলো আমি একটু বলে নিই আগে। হ্যাঁ, তো বড় বড় প্রতিষ্ঠানে যেসব নগদ লেনদেনগুলা হয়, এইসব নগদ লেনদেনগুলা সাধারণত 1 ঘরা নগদান বই অথবা 2 ঘরা নগদান বই অথবা 3 ঘরা নগদান বইতে লেখা হয়। এটা আমরা জানি সবাই। ঠিক আছে, কিন্তু যেসব প্রতিষ্ঠানে বড় বড় লেনদেনগুলোর পাশাপাশি দেখা যায় যে অনেক খুচরা লেনদেনও থাকে, অনেক প্রতিষ্ঠানই আছে যেসব প্রতিষ্ঠানে বড় বড় লেনদেনের পাশাপাশি অনেক ছোট ছোট লেনদেন থাকে। যেমন ভিক্ষুককে ভিক্ষা দেওয়া হলো, হতে পারে। যেমন কি করা হলো, যে কোথাও চিঠি প্রেরণ করতে হবে, ডাক টিকিট বাবদ ব্যয় করা হলো। কি বাবদ ব্যয় করা হয়েছে? ডাক টিকিট বাবদ। মনে করো কিছু মেহমান আসছে, মেহমানকে তোমার চা নাস্তার ব্যবস্থা করা হলো। চা নাস্তার ব্যবস্থা করা হলো 40 টাকা বা 50 টাকা। ঠিক আছে, নিচে যে আমাদের অফিসে যে পিয়ন আছে, পিয়নকে মনে করো বকশিশ দেওয়া হলো। আইডিয়াগুলো বুঝো একটু। পিয়নকে কি দেওয়া হয়েছে? বকশিশ দেওয়া হয়েছে। মনে করো দোকানের জন্য কলম পেন্সিল কেনা দরকার, কলম পেন্সিল কেনা হয়েছে। কলম পেন্সিল কিনতে গেলে 50-60 টাকা খরচ হয়েছে বা 100 টাকা খরচ হয়েছে। এখন এখানে একটা ব্যাপার আছে, এই যে ছোট ছোট যে নগদ লেনদেনগুলা, এই যে খুচরা যে নগদ লেনদেনগুলা, খুচরা খরচগুলা, এই খুচরা খরচগুলা যদি আমরা 2 ঘরা বা 3 ঘরা নগদান বইতে লিখি, সমস্যা নাই, আসলে লিখলে হবে। কিন্তু প্রবলেম হলো একটা প্রতিষ্ঠানে যে রেগুলার যেসব লেনদেনগুলো আছে, বড় বড় লেনদেনগুলো, এই রেগুলার লেনদেনগুলোর সাথে মনে করো একটা মেশিন ক্রয় করা হয়েছে 3 লাখ টাকা। তো এটা আমরা নগদান বইতে লিখলাম, মেশিন ক্রয় করা হলো 3 লাখ টাকা। এটার নিচে যদি আমি লিখি যে সিঙ্গারা সমুচা বাবদ ব্যয় করা হলো 50 টাকা, তাহলে 3 লাখ টাকার নিচে 50 টাকা লেখা, এটা দেখতে খুব অড লাগে, খুবই অড লাগে। এই জন্য বড় বড় প্রতিষ্ঠানে এই খুচরা খরচ যেগুলো আছে, খুচরা খরচগুলোকে রেকর্ড করার জন্য আলাদা একটা সেগমেন্ট রাখা হয়েছে। এই সেগমেন্টটা হলো কি খুচরা নগদান বই। আমার মনে হয় খুচরা নগদান বইয়ের আইডিয়া পাওয়া গেছে। তাহলে খুচরা নগদান বই কেন তৈরি করা হয়? কারণ বড় বড় লেনদেনগুলোর সাথে এরকম ছোট ছোট খরচগুলা, নগদ খরচগুলা যদি লেখা হয়, ইট লুকস ভেরি অড। এই কারণে আলাদা একটা সেগমেন্ট রাখা হয়েছে, এটার নাম কি খুচরা নগদান বই। খুচরা নগদান বই যিনি তৈরি করেন, যেমন আমি এখন খুচরা নগদান বই তৈরি করতে যাচ্ছি, তো খুচরা নগদান বই যিনি তৈরি করেন তাকে বলা হয় খুচরা ক্যাশিয়ার বাংলায়, আর ইংলিশে বলা হয় পেটি ক্যাশিয়ার। বাংলায় খুচরা ক্যাশিয়ার, ইংলিশে কি? পেটি ক্যাশিয়ার। বুঝা গেছে? তাহলে আমি এখন কি খুচরা ক্যাশিয়ার, আমি এটা তৈরি করব। এখন আমাদের এইচএসসি তে খুচরা নগদান বই যে আসে, খুচরা নগদান বইয়ের বিভিন্ন পদ্ধতি আছে। এই পদ্ধতিগুলোর মধ্যে যে পদ্ধতিটা আমাদের এইচএসসি তে আসে সেটা হলো অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই প্রস্তুত করো। কি পদ্ধতি? এখন অগ্রদত্ত পদ্ধতি জিনিসটা কি, এটা নিয়ে আমি একটু আগে কথা বলতে চাচ্ছি। ঠিক আছে, অগ্রদত্ত পদ্ধতি কাকে বলে? যে পদ্ধতিতে যিনি পেটি ক্যাশিয়ার, মনে করো আমি পেটি ক্যাশিয়ার, আমার বস আমাকে একটা নির্ধারিত পরিমাণ টাকা দিবে। মনে করো আমি এই অফিসে জয়েন করছি এবং আমার বস আমাকে বলছে যে আপনি খুচরা নগদান বই প্রস্তুত করবেন। আমি বললাম ওকে, ডান। এখন খুচরা খরচগুলো যে আমি বেয়ার করবো বা আমি যে প্রদান করবো, এটাকে আমি আমার পকেট থেকে করবো না। আমার বস আমাকে বললো যে নেন, আপনাকে আমি 10,000 টাকা দিলাম, আপনি এই মাস খরচ চালান। এবং আমার বস আমাকে বললো এটা আপনার অগ্রদত্ত টাকা। কি টাকা? অগ্রদত্ত টাকা। ওকে, আমি তাহলে জানুয়ারি মাসে মোট খুচরা খরচ করলাম 6,000 টাকা। এখন ফেব্রুয়ারি মাসের শুরুতে তাহলে আমার ব্যালেন্স বিডি কয় টাকা? 4,000 টাকা। এখন এই ফেব্রুয়ারি মাস আমি 4,000 টাকা দিয়ে কি চলতে পারবো না? আমার বস আমাকে আবার টাকা দিবে। এখন আমার বস আমাকে কয় টাকা দিবে? আমাকে দিবে 6,000 টাকা। কয় টাকা দিবে? 6,000 টাকা। 6,000 টাকা দিলে আমার হাতে আবার হইলো কত টাকা? 10,000 টাকা। তাহলে ফেব্রুয়ারি মাস মনে করো আমি আবার খরচ করলাম, ফেব্রুয়ারি মাসে একটু বেশি খরচ হলো, মনে করো 8,000 টাকা খরচ হয়েছে। তাহলে মার্চ মাসের শুরুতে আমার হাতে আছে কয় টাকা? 2,000 টাকা। এখন মার্চ মাসের শুরুতে 2,000 টাকা দিয়ে কি মার্চ মাস চলবে? তাহলে আমার বস আমাকে আবার টাকা দিবে। কয় টাকা দিবে? 8,000 টাকা। তাহলে অগ্রদত্ত টাকার পরিমাণ জিনিসটা কি, এটা আমি আমার মতো করে বলতেছি। অগ্রদত্ত টাকার পরিমাণ কি? প্রত্যেক মাসের শুরুতে আমার বস আমাকে যে টাকাটা বানিয়ে দেয়, যে টাকাটা দেয় বলতেছি না, কিন্তু যেই টাকাটা বানিয়ে দেয় ওই টাকাটাকে কি বলা হয়? অগ্রদত্ত টাকা।
বুঝা গেছে? যেমন জানুয়ারি মাসের শুরুতে আমার বস আমাকে কয় টাকা দিচ্ছে? 10,000 টাকা দিচ্ছে। 10,000 টাকা দিয়ে কয় টাকা বানাইছে? 10,000 টাকাই। তাহলে অগ্রদত্ত টাকা 10,000 টাকা। দ্বিতীয় মাসে মানে ফেব্রুয়ারি মাসে আমার হাতে ছিল কয় টাকা? 4,000 টাকা। আমার বস আমাকে দিচ্ছে কয় টাকা? 6,000 টাকা। 6,000 টাকা দিয়ে বানায় দিচ্ছে কয় টাকা? 10,000 টাকা। তাহলে অগ্রদত্ত টাকা কয় টাকা? 10,000 টাকা। তাহলে অগ্রদত্ত টাকা কাকে বলে? আমার বস আমাকে প্রতি মাসের শুরুতে যে টাকা বানিয়ে দেয় ওই টাকা বলা হয় কি? অগ্রদত্ত টাকা। দেখো এখানে কিন্তু যে টাকা দেয় আমি সেটা বলতেছি না, যে টাকা বানিয়ে দেয়। বুঝা গেছে? আচ্ছা, এবার মোটামুটি ভাবে বেসিকটা বললাম। এখন দেখো খুচরা নগদান বই কিভাবে করতে হয় আমি দেখাচ্ছি। খুচরা নগদান বইয়ের ছক হলো এটা। এখানে কি প্রাপ্তি টাকা, প্রথমে আমরা প্রাপ্তি লিখবো, তারপরে তারিখ লিখবো, তারপরে বিবরণ লিখবো। এখানে ভাউচার নম্বর, এটা স্টুডেন্টদের, এটা ভরাট করতে হবে না, এটা ফাঁকাই থাকবে। আর এটা প্রধান টাকা, টাকা চলে গেলে এখানে লিখবো। আচ্ছা, এখানে আমরা দেখো খরচের বিবরণের জন্য একটা বিশাল জায়গা রাখছি। এখানে আমাদেরকে কি করতে হবে? এখানে যে খরচগুলো আমাদেরকে পড়ে এটার ক্লাসিফিকেশনটা জেনে এখানে ক্লাস ওয়াইজ আমাকে খরচের কলাম কাটতে হবে। ঠিক আছে? আর এটা কেন আসছে একটু পরে বলতেছি। এই যে এই সাইডের এই দুইটা একটু পরে বলতেছি। এখন দেখি আমরা এখন তাহলে কি করব? পরীক্ষার হলেও যখন খুচরা নগদান বই আসবে এই এতটুকু ছক কেটে এইখানে কি কি কলাম হবে এটা আমার এখানে খুঁজে বের করতে হবে। যেমন এখানে দেখো বলছে রাজীব অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই সংরক্ষণ করেন। এই রাজীব মনে করো আমি। ঠিক আছে? এই অগ্রদত্ত টাকার পরিমাণ 5,000 টাকা। অগ্রদত্ত টাকার পরিমাণ কয় টাকা? 5,000 টাকা। বলো তো আলিসা, অগ্রদত্ত টাকা মানে কি? বানিয়ে দিবে নাকি যে টাকা দিবে? বানিয়ে দিবে যে টাকা। তার মানে এখন প্রতি মাসের শুরুতে আমাকে কয় টাকা বানিয়ে দিবে? 5,000 টাকা বানিয়ে দিবে। এটা নিয়ে কিন্তু লাস্টে কথা আছে, ভালো করে শুনো। মে 2024 এর লেনদেনগুলো নিম্নরূপ। আচ্ছা, এখন বলছে যে মে 1 তারিখে বলছে যে প্রারম্ভিক খুচরা নগদ তহবিল 3,000 টাকা। মে মাসের 1 তারিখে আমার হাতে কয় টাকা আছে? 3,000 টাকা আছে। এটা আমাদের কি? ব্যালেন্স বিডি। শুরুতে যে টাকা থাকে সেটাকে কি বলা হয়? ব্যালেন্স বলা হয়। তাহলে ব্যালেন্স বিডি কয় টাকা? 3,000 টাকা। আর মে 1 তারিখ, ঠিক আছে, এটা আয়শা বলবা, খেয়াল রেখো। অগ্রদত্ত টাকা কি বুঝছো তো? আচ্ছা, তাহলে মে মাসের 1 তারিখে দেখো আয়শা এখানে বলছে যে প্রারম্ভিক খুচরা নগদ তহবিল 3,000 টাকা, মানে ব্যালেন্স আমার হাতে আছে কয় টাকা? 3,000 টাকা। এখন মে 1 তারিখে এখানে আরেকটা বলছে প্রধান ক্যাশিয়ার হতে প্রাপ্তি, মানে আমার যে বস তার কাছ থেকে টাকা পাইছি। কিন্তু দেখো এখানে কয় টাকা পাইছি বলা নেই। এটা কিন্তু প্রিন্টিং মিস্টেক না, এটাই ঠিক। এখন কয় টাকা পাইছি এটা আমাদের ওই যে কমন সেন্স দিয়ে বুঝে নিতে হবে। কয় টাকা পাইছি বলো তো? 2,000 টাকা। ভেরি গুড। কয় টাকা পাইছি? 2,000 টাকা। কারণ অগ্রদত্ত টাকার পরিমাণ কয় টাকা? 5,000 টাকা। এখন আমার হাতে অলরেডি আছে কত? 3,000 টাকা। হাতে অলরেডি আছে কত? 3,000। তাহলে আমার বস আমাকে কয় টাকা দিবে? 2,000 টাকা। ওই 5,000 টাকাই বারবার বানিয়ে দিবে। এখান থেকে আমি আরেকটা কোশ্চেন করতে পারি। আরেকটা কোশ্চেন, এটা সাদিয়া বলবা। হ্যাঁ, মনে করো আমি যদি এখান থেকে কোশ্চেন করলাম, আনইউজুয়াল কোশ্চেন, যে এই যে উদ্দীপক এটা, এই দুইটা লাইন পড়লাম। এখন মনে করো কোশ্চেন করা হলো যে এপ্রিল মাস মানে আগের মাস, এপ্রিল মাসে মোট কত টাকা খরচ হয়েছিল? 2,000 টাকা। এপ্রিল মাসের শুরুতে আমার হাতে কয় টাকা ছিল? 5,000 টাকা ছিল এপ্রিল মাসের শুরুতে। বস তো আমাকে 5,000 টাকায় বানিয়ে দিচ্ছে। তারপর এপ্রিল মাসে কি আমরা খরচ করছি? খরচ করার পর মে মাসের শুরুতে হাতে আছে কত? তাহলে খরচ করছিলাম কয় টাকা? 2,000 টাকা। এই যে ব্যাপারটা, এই মানে ইরাটা ক্লিয়ার থাকতে হবে। এটা নিয়ে কিছু ঝামেলা আসে, এটা আমি এই ক্লাসের শেষে আমি বুঝাই দিব যে প্রথমে কি কি ঝামেলা আসতে পারে। এই ম্যাথটা আসলে অনেক সহজ, এত কঠিন কিছু না। আচ্ছা, এখন আমরা কি করবো? এই যে এখানে যে খরচগুলো যে আছে এই খরচগুলোকে আমরা এখন ক্লাসিফাই করবো। দেখো প্রথমে বলা আছে কলম পেন্সিল ক্রয় 400 টাকা। কলম পেন্সিল এই খরচের নাম কি দিতে পারি আমরা? মণিহারি। তাহলে একটা পেলাম কি? মণিহারি। তাহলে দেখো এই দিক থেকে আমি একটা মণিহারির জন্য কলম কাটলাম, এটা মণিহারি গেল। এরপরে বলা আছে সিঙ্গারা চা ক্রয় 100 টাকা। খাওয়া দাওয়ার জন্য যদি কোনো খরচ হয় এটাকে কি বলা হয়? আপ্যায়ন বলা হয়। তাহলে এই যে সেকেন্ড ঘরটা আমরা লিখলাম কি? আপ্যায়ন। আচ্ছা, এরপরে আছে ইন্টারনেট বিল প্রদান। দেখো কোনো কিছুর থ্রুতে, এটা হইতে পারে নেটের মাধ্যমে, নেট, এটা হইতে পারে তারের মাধ্যমে, এটা হইতে পারে চিঠির মাধ্যমে। ঠিক আছে, এরকম কোনো মাধ্যমে যদি আমরা কারোর সাথে যোগাযোগ করি এই খরচকে বলা হবে কি? ডাক ও তার। দেখো চিঠির মাধ্যমে আমরা কারোর সাথে যোগাযোগ করি, তাহলে চিঠির যেসব খরচগুলো আছে, যেমন মনে করো স্ট্যাম্প ক্রয়, ডাক টিকিট ক্রয়, চিঠি প্রেরণের খরচ, এইসব খরচগুলো আসবে যেখানে, সেটা হলো কি? ডাক ও তার। আবার মনে করো আমরা টেলিফোনের মাধ্যমে কারোর সাথে যোগাযোগ করতে পারি, মোবাইলের মাধ্যমে কারোর সাথে যোগাযোগ করতে পারি, এগুলোর জন্য যে খরচ এটা হবে কি? ডাক ও তার।
আবার মনে করো ইন্টারনেটের মাধ্যমে আমরা কারোর সাথে যোগাযোগ করতে পারি, এটার খরচ কোথায় যাবে? ডাকতার। মানে ডাকতার এই খরচটা কোনটা আসলে কোনো কিছু থ্রুতে যখন আমরা কারোর সাথে যোগাযোগ করি এটার যে ব্যয়টা হয় এটা হলো কি ডাকতার। তাহলে এই যে এখানে আরেকটা খরচ পেলাম আমরা কি ডাক ও তার, এটা গেল। হ্যাঁ আচ্ছা লাস্ট তারপরে দেখো এই যে 15 তারিখটা দেখো, এটা ঝামেলা। পণ্য উত্তোলন 3000 টাকা, মানে মালিক ব্যবসা থেকে পণ্য উত্তোলন করে নিয়ে গেছে। এখন এটা কি কোনো নগদ লেনদেন? মালিক ব্যবসা থেকে কি নিছে? পণ্য নিছে, টাকা পয়সা কিছু হয়েছে, তাহলে এটা আসবে না। পিয়নকে বকশিশ প্রদান, মানে আমার অফিসে যে পিয়ন আসে তাকে আমি বকশিশ দিছি, এটাকে আমি অন্যান্য খরচে ফেলতে পারি। ঠিক আছে, তাহলে এটার নাম আমি কি দিলাম? অন্যান্য। আচ্ছা এরপরে বলা আছে মোগলাই পরাটা ক্রয়, এটা খাওয়া দাওয়ার খরচ। এটা কি আপ্যায়ন? আপ্যায়ন কি আমরা আঁকছি নাকি আঁকি নেই? আঁকছি, এটা আবার আঁকার দরকার নেই। মোবাইল বিল প্রদান 300 টাকা, এটা কোথায় যাবে? ডাকতার, ওই যে যোগাযোগের জন্য ডাকতার। এবার শোনো, এবার একটু শোনো। তাহলে আমরা এই পর্যন্ত কি দেখলাম? খুচরা নগদান বইতে তুষার কোন লেনদেনগুলো আসে? শুধুমাত্র খুচরা খরচগুলো আসে, ছোট ছোট খরচ, কোনো নরমাল খরচ কিন্তু আসবে না। যেমন একটা ব্যবসায় নরমাল খরচ কি? কর্মচারীকে বেতন প্রদান করা হলো, এটা কি খুচরা খরচ নাকি? এটা আসবে না। মনে করো পণ্য ক্রয় করা হলো, পণ্য ক্রয় তো এটা রেগুলার খরচ, এটা কি আসবে নাকি? আসবে না। ছোট ছোট যেসব খরচগুলো দেখলেই বোঝা যাবে ওগুলা হলো এখানে আসবে। স্যার কর্মচারীকে বকশিশ দেওয়া হলো, এটা আসবে। বকশিশ তো আনইউজুয়াল, এটা ছোট খরচ এটা। ঠিক আছে, আচ্ছা এখন যেটা বলতেছি, হ্যাঁ আসতেছি, ওটা আসতেছি। তাহলে কি বললাম? যে প্রতিষ্ঠানের ভিতরে যে ছোট ছোট খরচগুলো আছে সেগুলাকে আমরা খুচরা নগদান বইতে লিখবো। খুচরা নগদান বইতে আসার সুযোগ পাবে এই ছোট ছোট খরচগুলা। ঠিক আছে, বাকিতে কোনো লেনদেন আসার কোনো সুযোগ নাই। বাকিতে কোনো লেনদেন কি আসবে নাকি? আসবে না, এটা তো নামই নগদান বই। আচ্ছা এখন যদি কোনো ছোট ছোট আয় থাকে, আয় এখানে লেখার সুযোগ নেই। খুচরা নগদান বইটা বানানোই হয়েছে কি খুচরা খরচগুলোর জন্য। তাহলে যদি কখনো এরকম যে ছোট ছোট আয় আসতে পারে, মনে করো দোকানের ভিতরে পুরান নিউজ পেপার অনেক জমে গেছে, পেপার। এখন পুরান নিউজ পেপার সাধারণত কি করা হয়? বিক্রি করে টাকা পাওয়া হয়। ওইটা কি এখানে লেখা যাবে নাকি? লেখা যাবে না। কারণ কি? ওইটা আয়, কোনো আয় এখানে লেখা যাবে না, এখানে ব্যয়ই আসবে। ইউজুয়াল ব্যয়গুলো আসবে? ইউজুয়াল ব্যয়গুলো আসবে না, যেগুলো কি ছোট ছোট ব্যয় সেগুলো আসবে। এবং এগুলোর সাথে সাথে অনেক সময় প্রতিষ্ঠানের ভিতরে দেখবা যে এমন কিছু সম্পদ কেনা হয়, এমন কিছু সম্পদ কেনা হয় যে সম্পদগুলোর মূল্য অনেক কম, এত বেশি না, কম। যেমন কি দেখো, একটা ক্যালকুলেটর কেনা হলো, ক্যালকুলেটর একটা সম্পদ, কিন্তু ক্যালকুলেটরের দাম কি অনেক বেশি? 700, 800, 1000 সর্বোচ্চ, এর বেশি না। মনে করো একটা ফাইল ক্যাবিনেট ক্রয় করা হলো, ফাইল রাখার জন্য একটা ক্যাবিনেট কেনা হলো, এটার দাম হয়তো বেশি না, 800, 900 টাকা এরকম হতে পারে। মনে করো একটা চেয়ার ক্রয় করা হলো, চেয়ার, আরএফএল এর চেয়ারের দাম কত? 600-700 টাকা দিয়ে চেয়ার পাওয়া যায়। বুঝাইতে পারতেছি কথাটা? মনে করো একটা পেপার ওয়েট কেনা হলো, একটা স্ট্যাপলার কেনা হলো, একটা দেয়াল ঘড়ি কেনা হলো। এই যে এইসব ছোট ছোট যেসব সম্পদগুলো আছে, ছোট ছোট যেসব সম্পদ, এই ছোট ছোট সম্পদও আমাদের এই খুচরা নগদান বইতে লেখা হবে। বুঝা গেছে? তাহলে খুচরা নগদান বইতে এন্ট্রেন্স কে কে পাবে? প্রথম কথা হলো সব খুচরা খরচ, নাম্বার 1, এবং নগদ খরচ। নাম্বার 2, যদি আমরা প্রতিষ্ঠানের সপক্ষে কোনো ছোট ছোট সম্পত্তি কিনি, যেগুলোর উদাহরণ একটু আগে আমি বললাম, এই ছোট ছোট সম্পত্তিগুলো এখানে লেখা হবে। কিন্তু ছোট ছোট সম্পত্তি যদি আমরা পাই, যদি পাই উদ্দীপকে, যেমন এখানে উদ্দীপকে পাইছি, দেখো 30 তারিখে বলছে একটি চেয়ার ক্রয় 600 টাকা। এটা কি বড় সম্পদ না ছোট সম্পদ? ছোট সম্পদ। তাহলে এটা এখানে লেখা যাবে নাকি যাবে না? যাবে। যদি এসব ছোট সম্পদ পাই, তাহলে এই যে খুচরা নগদান বইয়ের খরচের আইটেমগুলো লেখার পর এখানে 2টা কলাম কাটতে হবে। একটা হলো এই যে খতিয়ান পৃষ্ঠা, যেটার আসলে কাজ নাই, যখন চাকরি করবা তখন কাজ আছে। আর এখানে হলো খতিয়ান টাকা, মানে ওই যে ওই সম্পদটা কেনার টাকাটা আমরা এখানে লিখবো। আমার মনে হয় আমি ঘর বুঝাইতে পারছি। এবার আমরা ম্যাথে যাবো ম্যাথে? আচ্ছা ঠিক আছে। এবার দেখো ম্যাথ করাটা আসলে ইট ইজ ভেরি ইজি। খুচরা নগদান বইয়ের ম্যাথ করা এটা খুব ইজি। শুধু প্রথমে একটা গ্যাঞ্জাম আসে, প্রথমে যে গ্যাঞ্জামগুলো আসে, যত গ্যাঞ্জাম আসে সব আমি এই ক্লাসের শেষে বুঝিয়ে দিব। ঠিক আছে, ভালো করে দেখো। প্রথমে মে 1, আলিসা খেয়াল করো, 2024 মে 1 বলছে যে প্রারম্ভিক খুচরা নগদ হবে 3000 টাকা। এটাকে আমরা কি লিখবো? ব্যালেন্স বিডি। আমরা জানি 3 ঘর নগদান বই থেকে জানি এটা হলো ব্যালেন্স বিডি। কেউ লেখো না, হ্যাঁ দেখো অত দেখো, এখন লেখা দরকার নেই। ব্যালেন্স বিডি কয় টাকা? 3000 টাকা। এখন এটা প্রধান সাইডে লিখবো না প্রাপ্তি সাইডে? আমাদের হাতে আছে, তাহলে প্রাপ্তি সাইডে লিখবো 3000 টাকা। সবাই বোর্ডে খেয়াল করো, লেখার দরকার নেই, করো দেখো। এরপর বলছে প্রধান ক্যাশিয়ারের নিকট হতে প্রাপ্তি। কি পাইছি? টাকা পাইছি। কয় টাকা পাইছি সাদিয়া? 2000 টাকা পাইছি। ঠিক আছে, তাহলে টাকা যেহেতু পাইছি, এটাকে আমরা লিখবো কি? নগদান হিসাব। নগদান
হিসাব। যেহেতু পাইছি তাহলে প্রধান সাইডে লিখবো না প্রাপ্তি সাইডে? প্রাপ্তি সাইডে কয় টাকা লিখবো? 2000 টাকা লিখলাম। ঠিক আছে, এরপরের ব্যাপারগুলো একদম দুষ্টামি। দেখো একদম ইজি। দেখো 4 তারিখ দিলাম, 4 তারিখ। দেখো এই ম্যাথটা মজা না লাগার কোনো কারণই নেই, মাথা ঘাটানো তেমন কিছু নাই। কলম পেন্সিল ক্রয় লিখলাম, কলম পেন্সিল ক্রয় যা আছে তাই লিখবো। হ্যাঁ, কলম পেন্সিল। হ্যাঁ, এই জায়গায় কি আমরা অধিকতর মনে না, এখানে লেনদেনটাই লিখবো, হিসাবের নাম লেখা দরকার নেই, লেনদেনটাই লিখবো। কলম পেন্সিল ক্রয় কারণ হিসাবের নাম তো আমরা এই যে এখানেই লিখে দিচ্ছি, এই জন্য এখানে আবার ভিতরে লেখা তো ডাবল লেখা হয়ে গেল। এই জন্য কলম পেন্সিল ক্রয় কয় টাকা? 400 টাকা। তাহলে এটা কি প্রাপ্তি সাইডে লিখবো না প্রধান সাইডে? প্রধান সাইডে। আগে প্রধান সাইডে লিখলাম 400 টাকা, as well as আমরা আবার ক্লাসিফিকেশনে লিখবো। ক্লাসিফিকেশন কোনটাই ম্যাচ করতেছে? মনিহারিতে লিখলাম 400 টাকা। খুব ইজি ম্যাথ, কোনো ভেজাল নেই এখানে। এরপর 7 তারিখ দিলাম, 7 তারিখ সিঙ্গারা চা ক্রয় কয় টাকা? 100 টাকা। প্রধানে লিখলাম 100, as well as কোথায় লিখবো আমরা? আপ্যায়নে 100। তারপরে 10 তারিখ ইন্টারনেট বিল কয় টাকা? প্রধানে 600 টাকা, সাথে সাথে ডাক ও তারে 600 টাকা। এরপর 15 তারিখ কি আসবে? না 15 তো আসবে না। পিয়নকে বকশিশ প্রদান এটা আসবে। বকশিশ প্রদান কয় টাকা বস? 100 টাকা। এখানে আবার কোথায় যাবে? আদার্স। আচ্ছা, এরপর 21 তারিখ মোগলাই পরাটা কয় টাকা? 160। দুইটা 160 না এখানে, আর আপ্যায়ন 160। এরপর মোবাইল বিল, মোবাইল বিল কত? 300 টাকা এখানে, আর ডাকোতারে 300। আর লাস্টে চেয়ার ক্রয় এটা আসবে? আচ্ছা সাদিয়া, মনে করো এখানে চেয়ার ক্রয় না করে বললো যে মেশিন ক্রয় 2 লাখ টাকা, এটা কি আসবে নাকি আসবে না? আসবে না, বড় সম্পদ আসবে না। ইজি। আচ্ছা, এখানে কি চেয়ার ক্রয় কয় টাকা? 600 টাকা এখানে, আর যাবে কোথায়? এই যে অন্যান্য না, এই যে খতিয়ান টাকা। এন্ট্রি দেওয়া কি কঠিন কিছু? কোনোভাবে কঠিন বলা যাবে না, এটা খুব ইজি। মানে এই মেশিনের মানে সম্পদ যদি কিনি আমরা, ওই সম্পদের টাকাটা এখানে লেখা হবে। আর এখানে খতিয়ান টাকা নাম কেন? এই টাকাটা খতিয়ানে স্থানান্তর করা হবে এই কারণে। এখন লাগবে না এটা। যাই হোক, এখন লাস্টের ফিনিশিংটা, ব্যালেন্সিংটা কিভাবে করতে হয়? পোলাপানের একটু গ্যাঞ্জাম হয় ব্যালেন্সিং এ, যদিও যেটা গ্যাঞ্জাম হওয়ার কথা না, এই যে আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো কি করব, কলম নিয়ে এখান থেকে দাগ দিব। ঠিক আছে, এখানে যোগফল কত? 600 দিলাম, দিলাম। এখানে কত? 900। এখানে একটা বাদ পড়ে গেছে 100। এটা কত? 260। আর এটা কত? 400। একটা কাজ করি, এগুলা সবগুলা একসাথে ডাবল দাগ দিয়ে আমরা নিচে লিখবো খতিয়ান পৃষ্ঠা। এখানে ফোকাস করি সবাই। তাহলে দেখো এই খরচ যেগুলো আছে এগুলার যোগফল আমি নিচে সবগুলার নিচে 2টা দাগ দিয়ে নিচে লিখলাম কি? খতিয়ান পৃষ্ঠা। যখন আমরা জব করব, জবে যদি এসব ম্যাথ করি, তখন এই যে মনিহারির এই টাকা, তারপরে আপ্যায়নের এই টাকা, ডাকতারের এই টাকা, আর অন্যান্যর এই টাকা খতিয়ানে তো স্থানান্তর করতে হবে। খতিয়ানের কয় নাম্বার পৃষ্ঠায় স্থানান্তর করতে হবে সেই পৃষ্ঠা নাম্বারটা এখানে লিখবো। মানে তোমরা স্টুডেন্ট হিসেবে এটা কোনো কাজ নেই আসলে। স্টুডেন্ট হিসেবে কি এখানে জাস্ট খতিয়ান পৃষ্ঠা লিখবা, আর যখন জব করবা তখন এটা খতিয়ানের কয় নাম্বার পৃষ্ঠায় গেছে ওই পৃষ্ঠা নাম্বারটা এখানে লিখবা। যাই হোক, এটাই ডাবল দাগ দিয়ে কি খতিয়ান পৃষ্ঠা লিখতে হবে। বুঝছি নাকি বুঝি নাই? আর এটার নিচে খতিয়ান পৃষ্ঠা লেখার দরকার নেই, কারণ এটা খতিয়ান পৃষ্ঠা এই যেখানে হোল্ড করতেছে একটা কলাম, এই কারণে। বুঝছি এতটুকু? এবার এই ওয়ার্ডটা আমি ভুলে যাই। এখন আমরা চিন্তা করবো যে প্রাপ্তি টাকা আর প্রধান টাকা। এখন এই যে প্রধান টাকার টোটাল যোগফল আমাদের কত আসে আমরা একটু দেখি। 1100, 1200, 1300, 1400, 1500, 1600, 2260 টাকা। কত আসে? যদি আমি ভুল না হই 2260 টাকা। তাহলে আমাদের প্রধান সাইডের যোগফল কত? 2260। আর প্রাপ্তি সাইডের যোগফল কত? 5000। মানে ব্যাপারটা হলো কি, মাসের শুরুতে আমার হাতে ছিল 3000, আমার বস দিছে 2000, হইলো কত? 5000। ওই 5000 থেকে খরচ করছি এত টাকা। ঠিক আছে, এখন আমরা কি বের করব? আমাদের ব্যালেন্স বের করব। বুঝা যাচ্ছে ব্যালেন্স কত? 5000 থেকে খরচ করছি এত টাকা, তাহলে আমার হাতে আছে কয় টাকা? বাকি টাকাটা আছে। ঠিক আছে, আচ্ছা দেখি তাহলে এখন কিভাবে কি করতে হবে। তাহলে এটার নিচে এই যে এই টাকাটা আছে না, এটার নিচে একটু গ্যাপ রেখে এখানে একটা দাগ দিব। দেখো কিন্তু কি বলতেছি, একটু গ্যাপ রাখবো, গ্যাপ রেখে এখানে দাগ দিব। গ্যাপটা কেন রাখছি? এখানে ব্যালেন্স লেখার জন্য।
এই যে এই দাগ সোজাসুজি এখানে দাগ দিলাম, যোগফল এদিকে বেশি as we know, এখানে কত 5000 আর এখানে কত 5000। আচ্ছা এখন 5000 থেকে এটা মাইনাস করলে কত আসে 2740 টাকা। এই 2740 টাকা এখানে লিখলাম, এটা আমাদের কি ব্যালেন্স সিডি, মাসের শেষ তারিখ মে 31। বুঝা গেছে? ঠিক আছে, তার মানে এই মাসের শেষে আমার হাতে আমি হোল্ড করতেছি 2740 টাকা। এখন মে মাস কি শেষ হবে নাকি হবে না? হবে। জুন মাস আসবে, জুন মাসের 1 তারিখে এই টাকাটাই হাতে থাকবে আমার। তাহলে এই যে নিচে যোগফলের নিচে এখানে দিব আমরা কি জুন 1 ব্যালেন্স বিডি কয় টাকা লিখবো 2740 টাকা। এখন এটা আমরা আচ্ছা কোন পদ্ধতিতে আমরা এই ম্যাথ করতেছি? অগ্রদত্ত পদ্ধতি। অন্য পদ্ধতি নিয়ে কিন্তু আমি আলোচনা করিই নাই, অগ্রদত্ত পদ্ধতি। অগ্রদত্ত পদ্ধতিতে ওই যে আমি প্রথমে একটা গল্প বলছি না, আমার বস আমাকে ওই অগ্রদত্তের টাকা বানিয়ে দিবে। এখন আমার হাতে আছে কয় টাকা 2740। এখন আমার বস কি চাবে আমার হাতে 2740 টাকা থাক? কয় টাকা থাক চাবে 5000 টাকা। তাহলে আমার বস আমাকে আবার দিবে নাকি দিবে না? এখন দিবে এটা এখানে কোথাও বলা আছে? বলা নেই, এটা আমাদের কমন সেন্স দিয়ে বুঝে নিতে হবে। বুঝা গেছে? এখানে বলা নাই কিন্তু আমার বস আমাকে টাকা দিবে এটা আমার বুঝে নিতে হবে। এই জন্য এখানে আবার আমি জুন 1 দিলাম। ঠিক আছে, জুন 1 দিয়ে জুন 1 কেন দিছি? কারণ আমার বস আমাকে টাকা দিবে, নগদ টাকা দিবে। তাহলে এখানে কি লিখবো? নগদান হিসাব। এখন প্রশ্ন হলো আমার বস আমাকে দিবে কয় টাকা? 5000 টাকা হইতে যত টাকা লাগে কয় টাকা দিবে? ওই 2260 টাকা, যে টাকাটা খরচ হয়েছে ওইটাই দিয়ে দিবে। এখানে দিব কয় টাকা? 2260 টাকা। ঠিক আছে, দ্যাট ইজ দ্য এন্ড অফ খুচরা নগদান বই। বুঝা গেছে? এবার যেটা বলছিলাম প্রথমে যেসব জ্ঞানজাম আসতে পারে ওইটা নিয়ে আমি একটু আলোচনা করতেছি, একটু ভালো করে খেয়াল করো। হ্যাঁ, তুষার বুঝছো তো? তুষার আর সাদিয়া দাঁড়াও দেখি। প্রথম দিকে যেসব জ্ঞানজাম আসতে পারে, হ্যাঁ খুব সিরিয়াসলি শুনি, কাজে লাগবে। কলেজে যদি খুচরা নগদান বইয়ের ম্যাথ আসে, টিচাররা এই প্রথমে একটা জ্ঞানজাম দিয়ে আটকানোর চেষ্টা করবে। তা আমি অগ্রদত্ত পদ্ধতির যে কনসেপ্টটা বুঝাইছি প্রথমে গল্প দিয়ে, যে ওই টাকা বানিয়ে দিবে, এই কনসেপ্ট ভালো করে বুঝলে প্রথমে সমস্যা হওয়ার কথা না। দেখি বুঝছো কিনা। হ্যাঁ, মনে করো এখানে আমাদের এইটা নাই, অগ্রদত্ত টাকার পরিমাণ 5000 টাকা। ভালো করে খেয়াল করি, অগ্রদত্ত টাকার পরিমাণ 5000 টাকা। এখন এখানে মনে করো বললো যে প্রধান ক্যাশিয়ার হতে প্রাপ্তি, এটাও নাই, মনে করো এটাও নাই। এখানে মে 1 তারিখে বললো প্রারম্ভিক খুচরা তহবিল 1000 টাকা। জাস্ট এটা বলা। প্রবলেম নাম্বার 1। হ্যাঁ, রাজীব অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই সংরক্ষণ করেন, অগ্রদত্ত টাকার পরিমাণ 5000 টাকা। মে মাসের লেনদেনগুলো নিম্নরূপ। এখন বলাতে প্রারম্ভিক খুচরা নগদ তহবিল 1000 টাকা। এটা আমাদের কি ব্যালেন্স বিডি। তাহলে আমরা এখানে ব্যালেন্স বিডি কত লিখবো? 1000। ঠিক আছে, এখন ব্যালেন্স বিডি 1000 টাকা লিখে তুষারের কাছে কোশ্চেন যাচ্ছে, ব্যালেন্স বিডি 1000 টাকা লিখে কি 4 তারিখ থেকে খেলা শুরু করব নাকি এখানে কোনো কাজ করতে হবে? কাজ করতে হবে। কাজটা কি? মালিক থেকে তো মাসের শুরুতে আগের মাসে খরচ করে এই টাকাটা পাচ্ছে, আবার নতুন টাকা দিবে না? কয় টাকা দিবে? 4000। বস এই তো, না বোঝার কিছু নাই। ঠিক আছে, তাহলে আমার অগ্রদত্ত টাকার পরিমাণ কয় টাকা? 5000 টাকা। এখন আমার এই মে মাসের শুরুতে হাতে আছে কত? 1000 টাকা। তাহলে আমার বস আমাকে কয় টাকা দিছে এটা বলা আছে? বলা নেই। এখন আমার কমন সেন্স দিয়ে বুঝে নিতে হবে আমার বস আমাকে টাকা দিবে। কয় টাকা দিবে? 4000 টাকা। তাহলে এখানে নগদান হিসাব লিখে কত টাকা লিখলাম? 4000 টাকা। ওই যে প্রথমে যে গল্পটা বললাম ওইটা বুঝলে এইসব সমস্যা হওয়ার কথা না। তাহলে তুষার এটা পারছে। হ্যাঁ, এবার দ্বিতীয় ঝামেলা দিই। মনে করো এখানে দেওয়া আছে যে প্রধান, এটা সাদিয়া বলবা, কিসের পিছনে এটা কোশ্চেন করতাম, অনেক চালাক তুমি। প্রধান ক্যাশিয়ার হতে প্রাপ্তি 4000 টাকা। ঠিক আছে, এই এখানে কি লিখছি আমি? 1 তারিখে প্রধান ক্যাশিয়ার হতে প্রাপ্তি 4000 টাকা। খুব ভালো বুঝছে, এই জন্য কোশ্চেন করার আগে বলে দিচ্ছে। প্রধান ক্যাশিয়ার আমাকে দিছে কয় টাকা? 4000 টাকা। এখন তাহলে আমার হাতে কোনো টাকা ছিল নাকি ছিল না? ছিল। কয় টাকা ছিল? এটা কোথাও বলা আছে? বুঝে নিতে হবে। তাহলে আমরা এইসব ক্ষেত্রে কি লিখবো? ব্যালেন্স বিডি কত টাকা লিখবো? 1000 টাকা। বুঝছো তো? প্রধান ক্যাশিয়ার আমাকে দিছে কয় টাকা? এখন প্রধান ক্যাশিয়ার আমাকে টাকা দিবে কিসের ভিত্তিতে? ওই যে আমাকে 5000 টাকা বানিয়ে দেওয়ার জন্য টাকা দিবে। তার মানে আমার হাতে ছিল কয় টাকা? 1000 টাকা। তাহলে এখানে ব্যালেন্স বিডি লিখবো কত? 1000।
আর নগদান হিসাব লিখবো কত 4000। বসো দুইজন বসো। এবার লাস্ট একটা ঝামেলা, এটা আমাদেরকে রাইসেই বলবে। হ্যাঁ বসে বলো, দাঁড়াইতে হবে না। অগ্রদত্ত টাকার পরিমাণ কয় টাকা? 5000 টাকা। হ্যাঁ মনে করো এখানে বলা আছে এপ্রিল, ক্লাস সেশনে চুপ থাকো সবাই। ঠিক আছে, তুমি কোশ্চেন শুনো আগে। হ্যাঁ আমি সহজ করে দিচ্ছি। এটা হলো এক্সট্রিম একটু ঝামেলা, এখানে কোনো হিন্টসই দেওয়া নেই। অঙ্কের শুরুতে রাইসা মনে করো বলা আছে রাজীব অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই প্রস্তুত করে। এই অগ্রদত্ত টাকার পরিমাণ ওই যে 5000 টাকাই। আচ্ছা 5000 না, মনে করো এই অগ্রদত্ত টাকার পরিমাণ 8000 টাকা। কয় টাকা? 8000 টাকা। আচ্ছা এপ্রিল 2024-এ, এপ্রিল 2024-এ খুচরা খরচ হয়েছিল 5000 টাকা। এপ্রিল মাসে খরচ হয়েছিল কত? 5000 টাকা। রাইসা বলবে হ্যাঁ মে মাসের লেনদেনগুলো নিম্নে দেওয়া হলো। তাহলে মে 4 তারিখে থেকে লেনদেনগুলো দেওয়া আছে। এখন আমরা কি মে 4 তারিখ থেকেই ম্যাচ শুরু করবো নাকি প্রথমে কিছু লিখতে হবে? ফার্স্টে ব্যালেন্স বিডি লিখবো। ব্যালেন্স বিডি কয় টাকা লিখবো? 3000 টাকা। ব্যালেন্স বিডি লিখবো কয় টাকা? 3000 টাকা। ওর সেন্স তাহলে ঠিক আছে। ব্যালেন্স বিডি 3000 কেমনে আসছিল? অগ্রদত্ত টাকার পরিমাণ ছিল কত? 8000। তার মানে যে এপ্রিল মাসে হাতে ছিল কত? 8000। এখন এপ্রিল মাসে খরচ হয়েছে কত? 5000। তাহলে মে মাসে হাতে আছে কত? 3000। কমন সেন্স। তাহলে ব্যালেন্স বিডি লিখবো কত? 3000। বুঝা গেছে? আচ্ছা এই ব্যালেন্স বিডি 3000 থেকে তারপর ম্যাচ শুরু করব। এরপর নগদ হিসাব। বস আমাদেরকে টাকা দিবে। বস আমাদেরকে দিবে কয় টাকা? 5000 টাকা। সবচেয়ে কঠিনটাই ও পারছে। তাহলে এখানে নগদান হিসাব লিখে কত টাকা লিখবো? আবার 5000 টাকা। ঠিক আছে, এই হলো খুচরা নগদান বইতে। আমার মনে হয় এই ক্লাসটার মধ্যে এই খুচরা নগদান বইয়ের সবকিছুই আছে। এটাই সবচেয়ে কঠিন কোশ্চেন ছিল। এটাই কঠিন ছিল। ঠিক আছে, এটা দাঁড়িয়ে হবে। এন্ড দ্য ক্লাস। বন্ধ নিয়ে